এই সেশনের প্রথম অংশে আমি আপনাদের সাথে আছি বিটিসি একাডেমির প্রতিষ্ঠাতা এবং পরিচালক ইমতিয়াজ ইসলাম, এবং শেষ অংশে আমাদের সাথে যুক্ত হবেন বিসিএস কর একাডেমির সাবেক পরিচালক এবং সাবেক কর কমিশনার, অবসরপ্রাপ্ত কর কমিশনার বজলুল কবির ভূঁইয়া স্যার। তাহলে আর দেরি না করে আমরা মূল পর্বে চলে যাই। আমাদের যারা আগামী দিনের কর আইনজীবী হবেন, আমি নিশ্চিতভাবে বলতে পারি, যদি আপনারা সিস্টেমেটিক ওয়েতে গাইডলাইন ফলো করে আমাদের সাথে বিটিসি একাডেমির সাথে প্রস্তুতি গ্রহণ করেন, আপনি কর আইনজীবী হবেন ইনশাআল্লাহ। এতটুকু কনফিডেন্স, এতটুকু বিশ্বাস আমাদের আছে। তাই বিটিসি একাডেমির সাথে আপনার এই জার্নিটা শুরু হলো। আমরা কিভাবে ক্লাসগুলো করব, সব কিছু বিষয়গুলো ইনশাল্লাহ আপনি ক্লিয়ার হয়ে যাবেন। আপনাদের সাথে কিভাবে আমাদের ক্লাস হবে, কিভাবে আমরা প্রস্তুতি গ্রহণ করব। প্রথমত, এই কোর্সে যারা এনরোল হয়েছেন সকলে কিন্তু আপনি যোগ্য, ক্যাপাবল, এলিজেবল বিধায় কিন্তু কোর্সে এনরোল হয়েছেন। আপনি পরীক্ষার জন্য যে সকল শর্ত আছে, যে আইন বিষয়ে ডিগ্রি অথবা কর বিষয়ে ডিগ্রি অথবা অ্যাকাউন্টিংয়ে ডিগ্রি অথবা ব্যাংকিং ডিপ্লোমা যেটাকে বলা হয়, বা উচ্চতর অডিটিং ডিগ্রি, এর যে কোনো একটি ডিগ্রি আপনার আছে বিধায়ী আপনি এই কোর্সে যুক্ত হয়েছেন। তো আপনাদের অবগতির জন্য আমি বলবো যে আমাদের আবেদনের শেষ তারিখ কিন্তু 21শে এপ্রিল। আর খুব বেশি দিন নেই। আজকে 18 তারিখ। আপনার দ্রুত সময়ের মধ্যে আপনাদের কর আইনজীবী নিবন্ধন পরীক্ষার যে অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশনটি শেষ করে ফেলবেন। যত দ্রুত করতে পারেন আপনার জন্য ভালো। এনবিআর হয়তো বা সবাই নাও বাড়াতে পারে, এজন্য আপনি এই টাইমের মধ্যে আপনি অ্যাপ্লিকেশন করে ফেলবেন। যারা ইতিমধ্যে করেছেন তারা তো অবশ্যই ভালো, যারা করেননি অতি দ্রুত সময়ের মধ্যে আপনি অ্যাপ্লিকেশনের কাজটি, প্রাথমিক কাজটি আপনি সম্পন্ন করবেন। বিগত বছরে দেখছেন 2024 সালে যে কর আইনজীবী নিবন্ধন পরীক্ষা হলো, সেখানে আমরা ব্যাপক সফলতা দেখিয়েছিলাম, ইতিমধ্যে বলেছি। সেখানে আমাদের 1000+ নবীন কর আইনজীবীদেরকে আমরা একদম শুরু থেকে আপনাদের মতো পরীক্ষার অ্যাপ্লিকেশন থেকে শুরু করে তাদেরকে গাইডলাইন দেওয়া, কোর্স ম্যাটেরিয়াল দেওয়া, কোর্স করানো, এবং এরপরে ভাই ভাই সহযোগিতা করা, এবং ট্যাক্সেস বারে মেম্বার হওয়া পর্যন্ত সকল স্তরে আমরা তাদেরকে সহযোগিতা করেছি। সেখানে আমরা সর্বস্তরে সহযোগিতা করে তাদেরকে কর আইনজীবী হিসেবে পরিচিত করাতে সক্ষম হয়েছি। আশা করছি এখন যারা আপনারা জয়েন করেছেন আমাদের এই সেশনে, আপনাদের সাথে আমাদের এই রিলেশন যে শুরু হলো, এটা শেষ হবে আপনাকে মেম্বার, অর্থাৎ ট্যাক্সেস বারের একটা মেম্বারশিপ সার্টিফিকেট দেওয়ার মাধ্যমে, এবং সেখান থেকে আপনাদের সাথে আমাদের প্রফেশনাল রিলেশন তৈরি হবে। তাহলে আশা রাখছি ইনশাল্লাহ এবছরও আমরা সর্বাধিক সহযোগিতা, সর্বোচ্চ প্রচেষ্টা আপনাদের জন্য করব। সেই অভিব্যক্তি আমাদের আছে বিধায়ী আমরা শুরু করতে চাচ্ছি। অনেকেই প্রশ্ন করেন যে আমাদের কেন কর পেশায় আসতে হবে বা আসা প্রয়োজন। ইতিমধ্যে আপনি দেখেছেন এনবিআর এই পরীক্ষার বিষয় খুবই সিরিয়াস। যেমন 2024-এ পরীক্ষা হলো, 2026-এ পরীক্ষা হচ্ছে। এর আগে কিন্তু আমাদের হিউজ একটি গ্যাপ ছিল, 8 বছর পরে 17-এর পরে 24-এ পরীক্ষা হয়েছে। কিন্তু এনবিআর কিন্তু সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে কর আইনজীবী নিয়োগের বিষয়ে। এবং ইতিমধ্যে এনবিআর চেয়ারম্যান বলেছেন, আমাদের সাথে যখন সাক্ষাৎ হলো তিনি বলেছেন যে আমরা প্রতি বছর কর আইনজীবী পরীক্ষা নিতে চাই, কম হলেও প্রতি বছর আমরা এই পরীক্ষা নিতে চাই। তাহলে এখানে মেসেজটা ক্লিয়ার, অল্প সংখ্যক হলেও প্রতি বছর কর আইনজীবীদের জন্য পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে। সেই হিসাবে কেন করা হচ্ছে, এর ব্যাকগ্রাউন্ড কি? কারণ হচ্ছে আমাদের করদাতার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ইতিমধ্যে আপনি দেখেছেন 1,30,00,000 মানুষ করের আওতায় চলে আসছে, তারা টিআইএন গ্রহণ করেছে, টিআইএনধারী ব্যক্তি চলে আসছে। সো তাদেরকে সাপোর্ট দিতে হবে, তাদের ট্যাক্সের ম্যানেজমেন্ট। কর আইনজীবীদেরকে বলা হয় সম্পদের ডাক্তার। তারা সমস্ত আর্থিক ম্যানেজমেন্টগুলো করবে, তার অ্যাসেট, তার ইনকাম, তার এক্সপেন্ডিচার, সকল কিছু ম্যানেজমেন্ট করতে হবে কর আইনজীবীর। এবং আরেকটি সুসংবাদ হচ্ছে যে যে সকল দোকানদার বা বিভিন্ন কম্পিউটার অপারেটর তারাই রিটার্ন করতো, এই সুযোগটাও থাকবে না। কারণ এখানে নির্ধারিত আইডি পাসওয়ার্ডের মাধ্যমে কর আইনজীবীদের জন্য যে সফটওয়্যার তৈরি করা হয়েছে, তার মাধ্যমে একটা ওকালাতনামার এখানে এন্ট্রি করে
দেন আপনাকে রিটার্ন সাবমিশন করতে হবে। এই ব্যবস্থা এনবিআর আসছে। সো এনবিআর এই ব্যবস্থা যদি চালু করে, সেক্ষেত্রে তাদের সাপোর্ট দেওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ কর আইনজীবী নেই, বিধায়ী তারা প্রথম স্টেপ হচ্ছে কর আইনজীবী নিয়োগ করা। তো এই কাজটি চলমান রাখছে এনবিআর। প্রথম যে কাজটি করতে চাচ্ছে যে কর আইনজীবীদেরকে নিয়োগ করতে চাচ্ছে। আর আপনি দেখেন যে কেন আপনি আসবেন, আমরা কেন এসেছি এই পেশায়, আমরা 10-15 বছর আগে এসেছি, আপনি কেনই বা এই পেশায় আসবেন? প্রত্যেকটি পেশার জন্য আপনাকে অবশ্যই একটা ইন্টারেস্ট থাকতে হয়। তা আপনি কেন এ পেশায় আসবেন? এক নম্বর, আমি কয়েকটি কি পয়েন্ট বলি। এক নম্বর কারণ হচ্ছে এই পেশায় ডিমান্ড। আপনি দেখবেন এই একটি পেশায় ডিমান্ড আছে কিনা। এখানে হিউজ ডিমান্ড আছে, কারণ মার্কেটের চাহিদা বেশি। ইতিমধ্যে আপনার 60,000 ফাইল এই 23-24 অর্থ বছরে অডিটের জন্য নির্বাচিত হয়েছে। মানে 60,000 কর মামলা তৈরি হয়েছে। এটা সমাধান কে করবে? কর আইনজীবীরাই তো করবে। তো সেখানে আইনজীবী প্রয়োজন। এটা ডিমান্ড যেহেতু বেশি, আর এটা একটি জটিল বিষয়, এটা সাধারণ একজন করদাতার পক্ষে এই আইন বোঝা সম্ভব না। যতই আমরা বলি যে আপনি অনলাইনে রিটার্ন সাবমিট করে দিন, একজন স্বাভাবিক সাধারণ করদাতা তিনি এটা পারবেন না, কারণ এখানে আইনগত অনেকগুলো বিষয় জড়িত আছে। অতএব তাকে অবশ্যই একজনের হেল্প নিতে হবে, সহযোগিতা নিতে হবে। তাহলে তিনি কর আইনজীবীদের কাছে আসবেন। সো এটার চাহিদা ব্যাপকভাবে বাড়ছে, এবং সেখানে আয়ের একটা সম্ভাবনা তৈরি হবে, যেহেতু চাহিদা বৃদ্ধি পেয়েছে, আয়ও বাড়বে। এবং এটা একটা স্থিতিশীল আয়, স্টেবল আয়। কারণ আপনার এই বছর যে করদাতার রিটার্ন তৈরি করবেন, আগামী বছর তিনি থাকবেন, আরো 2-4 জন বাড়বেন। এভাবে করে প্রোগ্রেস হবে। এই ইনকামটা আস্তে আস্তে আপনার প্রোগ্রেসে যাবে, স্টেবল হবে পেশাটা। সেভাবে আপনি খুব ভালোভাবেই কাজ করতে পারবেন। তাছাড়াও আপনার বিজনেস সম্পর্কে একটি ক্লিয়ার আইডিয়া চলে আসবে। বিভিন্ন বিজনেস, বিভিন্ন কর্পোরেট লাইফ সম্পর্কে আপনার একটি আইডিয়া চলে আসবে। কারণ ইনকাম ট্যাক্স শুধু তো আয়ের সাথে জড়িত নয়। ইনকাম ট্যাক্স একজন ব্যক্তির সকল আর্থিক ব্যবস্থা, আর্থিক ট্রানজেকশনের সাথে জড়িত। তো এমন একটি বিষয় নিয়ে কাজ করা তো ভাগ্যের বিষয়। এবং আপনি রাষ্ট্রের ট্যাক্স কালেকশনে সহযোগিতা করছেন, রাজস্ব আদায়ে সহযোগিতা করছেন, রাষ্ট্রকে সহযোগিতা করছেন, যা নিজের মধ্যে একটা স্যাটিসফ্যাকশন কাজ করবে ইনশাআল্লাহ। তো এখানে আপনি যদি কর আইনজীবী হয়ে যান, হয়ে যেতে পারেন, আপনার জন্য কিন্তু হিউজ অপরচুনিটি আছে বিভিন্ন সেক্টরে কাজ করার। এই ট্যাক্স ক্যারিয়ার নিয়ে অনেকে আমাদের প্রশ্ন করে যে আমি কর আইনজীবী কেন হব, বা কেনই নিবন্ধন হওয়া জরুরি। আপনি দেখা যাচ্ছে কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং নিয়ে কাজ করতে পারবেন, এবং কর আইনজীবী হিসাবে সকল মামলা পরিচালনা করতে পারবেন। ট্যাক্স রিলেটেড মামলা, আমাদের এই ট্যাক্স রিলেটেড মামলাগুলো কিন্তু সার্কেল থেকে শুরু হয়ে ট্রাইব্যুনাল পর্যন্ত যায়। ট্রাইব্যুনাল হচ্ছে আমাদের কোয়াসি জুডিশিয়াল সর্বোচ্চ অথরিটি ইনকাম ট্যাক্সের মামলার জন্য। দেখেন, অ্যাডভোকেট ছাড়া কিন্তু কেউ মামলা করতে পারে না। কিন্তু ইনকাম ট্যাক্সের মামলাগুলো শুধুমাত্র আপনার অ্যাডভোকেসি ডিগ্রি নাই, এলএলবি নাই, বাট এই কর আইনজীবী হিসেবে নিবন্ধিত হওয়ার কারণে আপনি সেই মামলা করার সুযোগ পাচ্ছেন। আপনি সার্কেল হিয়ারিং করতে পারবেন অডিটের বিষয়, রিওপেনের বিষয়। আপনি অ্যাপিলি হিয়ারিং করতে পারবেন। আপনি এডিএর উপস্থিত হতে পারবেন। আপনি রিভিশনের জনের কমিশনের কাছে উপস্থিত হতে পারবেন। আপনি ট্রাইব্যুনালে, অ্যাপিলেট ট্রাইব্যুনাল, ট্যাক্স অ্যাপিলেট ট্রাইব্যুনালে যেতে পারবেন। এটি সর্বোচ্চ আদালত ট্যাক্সের ক্ষেত্রে। শুধু কোশ্চেন অফ লর ক্ষেত্রে হাইকোর্টে যাবে, এটা একটা ভিন্ন বিষয়। বাট ইনকাম ট্যাক্সের যে মামলাগুলো আছে, এটা সর্বোচ্চ আদালত হচ্ছে অ্যাপিলেট ট্রাইব্যুনাল, সে পর্যন্ত আপনি যেতে পারবেন। তাহলে চিন্তা করেন যে একজন আইনজীবীর যে ভূমিকা আছে ট্যাক্সের ক্ষেত্রে, আপনি সেই আইনজীবী। তাহলে এখানে আপনার কিন্তু ভালো একটি সুযোগ আছে কাজ করার। এছাড়া বিভিন্ন আমাদের কনসালটেন্সি ফার্ম আছে, অ্যাডভাইজারি ফার্ম আছে, অডিট ফার্ম আছে, সেখানে আপনি কাজ করার সুযোগ পাবেন। ইন হাউস সেক্টরে কাজ করার সুযোগ পাবেন। সরকারি প্রয়োজনে, এনবিআর এর প্রয়োজনে, বা ট্যাক্স অ্যাপিলেট ট্রাইব্যুনালে, বা এই যে আইন কানুন বিধি, এই সকল বিষয়েও কাজ করার সুযোগ রয়েছে যদি আপনি ভালো করতে পারেন। এছাড়া আপনি ব্যক্তিগতভাবে একজন স্বাধীন চিন্তাধারার মানুষ হিসাবে, স্বাধীন পেশা হিসেবে ইনকাম ট্যাক্সকে নিতে পারেন, যেমন আমরা নিয়েছি। এটাকে ট্যাক্স কনসালটেন্সি করতে পারেন, ট্যাক্স রিটার্ন প্রস্তুত করতে পারেন, বিভিন্ন অ্যাডভাইজারি কাজ করতে পারেন, সকল সেক্টরে
কাজ করার সুযোগ আছে এই কর আইনজীবী হলে, তাহলে এটা শুধুমাত্র একটি সার্টিফিকেট নয়, হয়তো এই সার্টিফিকেট আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। দেখেন, কর আইনজীবী যে পরীক্ষাটি হবে, এই পরীক্ষাটি হচ্ছে লিখিত পরীক্ষা, এখানে কোনো এমসিকিউ পরীক্ষা নেই। জাস্ট আপনাকে রিটেন এক্সামে পাশ করতে হবে, এবং এই রিটেন এক্সামে পাশ করার পরে আপনাকে ভাইভায় অংশগ্রহণ করতে হবে। তাহলে দুটি স্টেপ, একটা হচ্ছে রিটেন আর একটা হচ্ছে ভাইভা। আমরা প্রথমত ফার্স্ট স্টেপই হচ্ছে আপনাকে এই লিখিত পরীক্ষায় পাশ করতে হবে। তো এই লিখিত পরীক্ষায় বেসিক্যালি চারটি টপিক থেকে, চারটি বিষয়বস্তু থেকে আপনাকে কোশ্চেন করা হবে। এটা এত সহজ পরীক্ষা এই কারণে, এটা কোশ্চেনটা ফিক্সড করা, সিলেবাসটা ফিক্সড করা, নির্ধারিত জায়গা থেকে আপনাকে প্রশ্ন করা হবে, এবং প্রশ্নগুলো মোটামুটি কমন প্রশ্ন ঠিক করাই বটে। তাহলে এখানে আমাদের মোট চারটি বিষয় আছে, একটি হচ্ছে আয়কর সংক্রান্ত পার্ট 1, অ্যাকাউন্টিং এবং বাংলা ইংলিশ। এই চারটি বিষয়বস্তু থেকে আপনাকে কোশ্চেন করা হবে, প্রশ্ন করা হবে। তার মধ্যে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে পার্টটি হচ্ছে, এটা হচ্ছে আয়কর আইন। যেহেতু এটা আয়কর আইনজীবী নিবন্ধন পরীক্ষা বা কর আইনজীবী নিবন্ধন পরীক্ষা, তাহলে এখানে হচ্ছে আমাদের আয়কর আইনের উপরে আমাদের 40 থেকে 50 মার্কের প্রশ্ন থাকবে। তার মানে এই আইনটি যদি, এখানে শুধু একটা আইন না, এই আইনের সাথে অনেক বিষয় জড়িত আছে, এটা যদি আপনি ভালো করে বুঝতে পারেন তাহলে আপনার জন্য কিন্তু পরীক্ষা সহজ হয়ে যায়। তাহলে নাম্বার 1 হচ্ছে ইনকাম ট্যাক্স আইন, আয়কর আইন, এটাকে আমাদের সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। আর যারা অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ডে ছিলেন তাদের জন্য অ্যাকাউন্টিংটা তো খুবই ইজি, নতুন কিছু পড়তে হবে না, আপনারা যা পড়ে আসছেন সেই সমস্ত বিষয় থেকে কিন্তু কোশ্চেনগুলো করা হবে। এবং বাংলা ইংলিশ থেকে কমন প্রশ্ন, যেমন একটি প্রশ্ন আমি বলে দিই, এটা আপনাদের পরীক্ষা আসবেই। সে প্রশ্নটি হচ্ছে অ্যাপ্লিকেশন লেখা। বাংলা অথবা ইংলিশে প্রতি বছর উপকর কমিশনার বরাবর একটি অ্যাপ্লিকেশন লিখতে আসেই, এটি মোটামুটি কমন। এটা ধরে নেন 100% এই পরীক্ষায়ও আসবে। একটি প্রশ্ন আপনাদেরকে বলেই দিলাম যেটা পরীক্ষা আসবেই। তো এই যে টোটাল 80 মার্কের মধ্যে আমাদের টার্গেট নিতে হবে মিনিমাম 70 মার্ক আমরা যাতে পাই, সেভাবে টার্গেট নিয়ে অংশগ্রহণ করতে হবে। আর প্রথমত আপনাদের একটি কথা বলি, যেহেতু এটা লিখিত পরীক্ষা, আমাদের এখানে অনেক সিনিয়র পার্টিসিপেন্টও জয়েন করেছিল, আমি জানি। যখন আমরা ক্লাসগুলো করাই তখন দেখি যে বিভিন্ন বয়সের, যেহেতু এখানে এইজের কোনো লিমিট নেই, আপনি যে কোনো এইজে এসে এক্সাম দিতে পারবেন। তা অনেক পার্টিসিপেন্ট এখানে আছেন, তারা কিন্তু অনেক দিন, দীর্ঘদিন তারা লেখার প্র্যাকটিস করেনি। এখন আপনাদের এই পরীক্ষাটা যেহেতু লিখিত পরীক্ষা হচ্ছে, অনেকে জানেন কিন্তু পরীক্ষার হলে লিখে আসতে পারেন না। তা আজকে থেকে যখন আপনি প্রস্তুতি শুরু করবেন, যা প্রস্তুতি গ্রহণ করবেন, দয়া করে এটা একটু আপনি খাতায় লিখে ফেলবেন। দেখবেন এটা ম্যাজিকের মতো কাজ দিবে, যে পরীক্ষার আগ পর্যন্ত এই 1-2 মাস যদি আপনি লেখার প্র্যাকটিস করেন, পরীক্ষার হলে আপনার লেখাটা সুন্দর হয়ে যাবে। তো এই যে দর্শনধারী, অর্থাৎ আপনার লেখার স্টাইল এবং লেখা যদি ভালো হয়, দ্রুত হয়, তাহলে পরীক্ষায় কিন্তু 50% আপনাদের সহজ হয়ে গেল, কনফিডেন্স চলে আসবে ইনশাল্লাহ। তো এই পরীক্ষার টেকনিকগুলো আমরা বলে দেব যে কিভাবে আপনি পরীক্ষায় খুব সহজেই পাশ করতে পারেন। তাহলে এই যে 80 মার্কের প্রস্তুতি আমরা যে গ্রহণ করতে চাই, এখন কিভাবে গ্রহণ করব? এর মধ্যে সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে আয়কর সংক্রান্ত বিষয়গুলোতে। কারণ এখানে আমাদের 50%-এর বেশি মার্ক কাভার করবে। আপনি মিনিমাম 40 থেকে 50 মার্ক এখানে পাবেন। তো এই আয়কর আইন থেকে আপনাদের কোন কোন টপিকের উপরে বা কোন কোন বিষয়বস্তুর উপরে প্রশ্ন করা হবে, আগে এটা আমরা একটু ক্লিয়ার করি। দেখেন, আয়কর আইন থেকে আপনাদের যে সকল বিষয় প্রশ্ন করা হবে তার মধ্যে 1 নম্বর পয়েন্ট হচ্ছে আয়কর আইন 2023। এই আইনটা থেকে আপনাদেরকে প্রশ্ন করা হবে, আয়কর আইন 2023। আমরা জানি যে আমাদের বর্তমান যে আইনটি প্রণয়ন করা হয়েছে বা চালু রয়েছে, এটা হচ্ছে এই আইনটি ইনকাম ট্যাক্স বিষয়ক, আয়কর আইন 2023। এর আগে আমাদের ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 1984 ছিল, এর আগে ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1922 ছিল, এর আগে ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1860 ছিল। বাট আয়কর আইন 2023, এখান থেকে আমাদের শুধু প্রশ্নগুলো করা হবে। এই আইনের 345টি ধারা আছে। এই 345টি ধারা সব যে কর আইনজীবী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এটা কিন্তু নয়।
আপনি আয়কর আইন সিলেবাস আছে বিধায় একদম শুরু থেকে আয়কর আইন পড়া শুরু করবেন, শেষ পর্যন্ত না। এটা হলে আপনি পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন না। এই আইনের যে ইম্পর্টেন্ট টপিক আছে, বিষয় আছে, সেখান থেকেই শুধু আপনাকে প্রশ্ন করবে। আর এমন কোনো বিষয় প্রশ্ন করবে না যেটা সাধারণ আপনি তো এক্সপার্ট না, আপনি তো পরীক্ষা দিয়ে এই পেশায় অংশগ্রহণ করবেন, এই পেশায় প্রবেশ করবেন, এমন জটিল প্রশ্ন আপনাকে করবে না। তাহলে সেভাবে আপনাদেরকে বুঝতে হবে যে কোন কোন টপিকগুলো আমার জন্য গুরুত্বপূর্ণ, কোন কোন বিষয়গুলো আমার জন্য গুরুত্বপূর্ণ। সে বিষয়গুলো হয়তো আপনি জানেন না, বাট আমরা তো জানি, আমরা বিগত দিনে কাজ করেছি। এখন তো দেখেন যে ম্যাক্সিমাম জায়গায় দেখবেন যে আমাদের এখান থেকে যারা পাশ করেছে তারাই কোর্স করাচ্ছে। আজকেও দেখলাম যে কয়েকটি জায়গায় যে গত বছর পাশ করেছে 24-এ, তারা এখন বিভিন্ন কোর্স করাচ্ছে, আমার এখান থেকেই পাশ করেছে। তাহলে এটা ভালো সাইড, এটা গুড সাইড, আমি এটাকে ভালোভাবেই দেখছি। তাহলে আপনাকে এটা বুঝতে হবে যে আমরা দীর্ঘদিন কাজ করার কারণে আমরা জানি কিভাবে প্রশ্ন আসবে, কোথা থেকে আসবে, কোনটা ইম্পর্টেন্ট। আমরা সেই বিষয়গুলোই তো আপনাদের সামনে আলোচনা করব এবং প্র্যাকটিস করিয়ে বুঝিয়ে দেব। এটা খুব কঠিন আপনাদের জন্য হবে না আশা করছি। তো আইনের যে জটিল ভাষাগুলো আছে, অনেক এটাও মনে করেন যে আইনে যেভাবে আছে সেভাবে লিখতে হবে না। আইনে একটি টপিক পড়ার পরে আপনার উপলব্ধি, আপনি যেভাবে বুঝতে পেরেছেন বিষয়টি, সেই ভাষায় আপনার নিজের ভাষায় লিখলেও হবে, কোনো প্রবলেম এখানে নেই। এই আইনের 345টি সেকশনের পাশাপাশি 8টি তফসিল আছে। এই তফসিলটাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এটাও আমরা শিখব। এরপরে অর্থ অধ্যাদেশ বা অর্থ আইন 2025, 25 সালের যে অর্থ অধ্যাদেশ বা আইন, এটা আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত। তার মানে আমাদের ট্যাক্সের ক্যালকুলেশন, রিবেটের ক্যালকুলেশন সবই আমাদের এই 25-26 কর বর্ষে যে ক্যালকুলেশন এটা অনুযায়ী হবে। অনেক বইতে দেখবেন যা জটিল করে ফেলছে, 26, 27, 27, 28 বিভিন্ন সালের ক্যালকুলেশন দিয়েছে, যার ফলে কিন্তু আপনি প্রবলেমে পড়বেন। আপনি নিজেও জানেন না যে আপনার আনসার সঠিক হচ্ছে কিনা, কোন আইন দ্বারা আপনার ক্যালকুলেশন করতে হবে। আমাদের স্পষ্ট 25 সালের আইন দ্বারা। তো এটাকে আমাদের সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। এলোমেলোভাবে প্রস্তুতি গ্রহণ করলে হবে না, একদম যে গাইডলাইন আমি দিব সেভাবেই আপনাকে অগ্রসর হতে হবে ইনশাল্লাহ। এরপর আয়কর বিধিমালা 1984, এটা কোনো ইম্পর্টেন্ট টপিক না, যদিও সিলেবাসের অন্তর্ভুক্ত। এখান থেকে মাত্র কয়েকটি বিধি এখনো কার্যকর আছে বা এটার অ্যাপ্লিকেশন আছে। যেমন বিধি 8 এখানে প্রয়োজন হবে। আপনাদের কর আইনজীবী যে নিয়োগ হয় বিধি 37, এটা প্রয়োজন হবে। এরকম কয়েকটি বিধি আমি আপনাদেরকে দিব, সেখান থেকেই প্রশ্ন আসবে। তার মানে এখানে কিন্তু সহজ হয়ে যাচ্ছে। আর উৎসেকর বিধিমালা এটা কিন্তু আইনেরই একটি পার্ট। আইনের সেকশন 86 থেকে 139-এ উৎসেকর সম্পর্কিত আলোচনা করা হয়েছে। তার ব্যাখ্যামূলক আরেকটি বিধিমালা এনবিআর জারি করেছে। আইন প্রণয়ন করে কিন্তু সংসদ, আর এই বিধিমালাগুলো জারি করে যিনি আইন বাস্তবায়ন করবেন তিনি আইনের ব্যাখ্যা দেন, অর্থাৎ এনবিআর। তাহলে এনবিআর হচ্ছে রুলস তৈরি করে, বিধি তৈরি করে, বিধিমালা তৈরি করে। তো আইনের যখন ব্যাখ্যার প্রয়োজন হয়, রুলসের প্রয়োজন হয়, তখনই এনবিআর বিধিমালা প্রণয়ন করে। আর এই বিধিমালার মূল বিষয়গুলো কিন্তু আমাদের আইনে আছে। তার মানে উৎসেকর বিধিমালা 2025 এটা কিন্তু নতুন কোনো আইন নয়, এটা কিন্তু 23-এর আইনের মধ্যেই ছিল, কিছু পরিবর্তন সেখানে আছে। এরপর এডিএর বিধিমালা। এডিএর হচ্ছে আমরা আয়করের যে মামলাগুলো পড়লাম যে এখানে অ্যাপিল আছে, ট্রাইব্যুনাল আছে, এর বিকল্প আরেকটি পদ্ধতি আছে, তার নাম হচ্ছে এডিআর, যেটাকে বলা হয় অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশন, অর্থাৎ বিকল্প বিরোধ নিষ্পত্তি। বিকল্প পদ্ধতিতে আপনার যে কনফ্লিক্টগুলো হয় ইনকাম ট্যাক্সের, এটা নিষ্পত্তিকরণ যে প্রসিডিংস, এডিআর, এই প্রক্রিয়া কিন্তু আইনেও আছে। আর আইনের ব্যাখ্যায় এই বিধিমালাটা প্রণয়ন করা হয়েছে, এটাও আমাদের প্রয়োজন হবে। আরেকটি টপিক আয়কর আইনের সাথে বারবার রিলেট করে, কারণ আমরা অনেক সময় একজনের ইনকাম থেকে যে প্রপার্টি পারচেস করেছি সেটা আরেকজনকে দান করি, অথবা আমার আয়ের টাকা আরেকজনকে দান করি। এই যে দান যখন হবে তখনও আমাদের ট্যাক্সের প্রশ্ন আসে। দানের উপরও আমাদের ট্যাক্স আছে, সব ক্ষেত্রে দানের উপর অব্যাহতি কিন্তু আইনে নেই। অতএব ট্যাক্সের সাথে দান করটাও রিলেট করে। এই জন্য আমাদের দান কর আইন 1990
এই বিষয়টিও আয়করের সাথে সম্পৃক্ত হওয়ায় সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়েছে। আর সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট, যেটা আপনাকে পারতেই হবে, স্কিপ করার কোনো প্রশ্নই আসে না, এটা হচ্ছে এই আইনের বাস্তব প্রয়োগ। কারণ আইন জানলে তো হবে না, এটার প্রয়োগ তো জানতে হবে। প্রয়োগ কি? যেমন আইন দিয়ে আপনি কি করবেন, আপনার কাজগুলো কি, কর আইনজীবী যে কাজগুলো করে এটাই প্রয়োগ। যেমন কর আইনজীবী একজন ব্যক্তি ট্যাক্সের হিসাব করে, ট্যাক্স অ্যাসেসমেন্ট করে, সেই অ্যাসেসমেন্টটাই হচ্ছে আইন এবং বিধির প্রয়োগ। এখানে ফ্যাক্ট দেওয়া থাকবে, যেমন একজন ব্যবসায়ীর একটা ফ্যাক্ট দেওয়া থাকলো যে ব্যবসায়ের তার বিক্রয় এত টাকা, তার ক্রয় এত টাকা, তার নেট প্রফিট কত হবে, তার ট্যাক্স কত হবে। এই যে ক্যালকুলেশন যে বিষয়, অ্যাসেসমেন্টের যে বিষয়, এটি হচ্ছে আয়কর আইনের বাস্তব প্রয়োগ। এখান থেকে আপনাকে অবশ্যই প্রশ্ন করা হবে, মাস্ট বি। এবং এবার আপনাকে মনে রাখতে হবে, আপকামিং যে এক্সাম আছে এখানে এই প্রয়োগের যে বিষয়টি আছে, প্র্যাকটিক্যাল যে ম্যাথগুলো আছে এগুলো বেশি আসবে। আর এবার কিন্তু পরীক্ষার প্রশ্ন গত 2024 সালের প্রশ্নের মতো হবে না। এটা কিন্তু আমরা অলরেডি জানতে পেরেছি যে এত সহজ প্রশ্ন হবে না। গতবারের প্রশ্ন কিভাবে হয়েছিল হিস্ট্রি হয়তো আপনারা জানেন না, আপনার জন্য কিন্তু প্রশ্ন সহজ করা হয়েছিল। বাস্তবতার প্রশ্ন এরকম ছিল না। এবার সেই স্ট্যান্ডার্ডে প্রশ্ন হবে না। এই জন্য সবাইকে একটু ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে। বাট এত জটিল হবে না যে আপনি পারবেন না, বাট গতবারের মতো একদমই নিজের মতো নিজের ভাষায় লিখুন এরকম প্রশ্ন হবে না। এজন্য এই প্রয়োগিক বিষয়গুলো, প্র্যাকটিক্যাল বিষয়গুলো, একজন চাকরিজীবীর ট্যাক্স রিটার্নের কিভাবে তৈরি করতে হবে সেই বিষয়গুলো আপনার আসতে পারে। সম্পদ কিভাবে দেখাতে হবে এটার প্র্যাকটিস বিষয় আসতে পারে। এই বিষয়গুলো আমাদের গুরুত্ব দিতে হবে আয়কর আইন থেকে। এখন আমি একদমই স্পেসিফিক যদি চলে যাই, যে এই যে যে প্রস্তুতিগুলো আমরা নিব, তাহলে কিভাবে শুরু করব, তার জন্য কি কি প্রয়োজন আছে, এখান থেকে কোন কোন ধরনের প্রশ্ন আসতে পারে, এখান থেকে আপনাকে এই আইন থেকে যা বললাম, এখান থেকে আমাদের 4টি ক্যাটাগরিতে প্রশ্ন হতে পারে। 1 নম্বর হচ্ছে কিছু প্রশ্ন থাকবে যেগুলো এক কথায় আনসার হয়, অনলি একটি শব্দে বা একটি বাক্যে আনসার করা যায়, সেরকম কিছু প্রশ্ন থাকবে। এটা আমাদের প্রতি বছরে আসে যে এক কথার আনসার করা যায় সেরকম কিছু প্রশ্ন। যেমন ধরেন প্রশ্ন আসলে যে রিটার্ন দাখিলের নির্ধারিত ব্যক্তির জন্য যে তারিখ রয়েছে সেটি কত তারিখ, অর্থাৎ রিটার্ন দাখিলের নির্দিষ্ট সময় ব্যক্তির ক্ষেত্রে কত তারিখ হবে। তখন আপনি লিখলেন যে 30 নভেম্বর, একটি প্রশ্নের আনসার হয়ে গেল। এরপর আসলে যে আয়কর আইন 2023-এ কয়টি ধারা আছে, এটা আরেকটি প্রশ্ন। এরকম 1 মার্কের প্রশ্ন আসবে। এখানে এমসিকিউ টাইপও হতে পারে এবং অ্যাব্রিভিয়েশন সংক্ষিপ্ত রূপ হতে পারে, যেমন TIN এর পূর্ণ রূপ লিখুন, অ্যাব্রিভিয়েশন লিখতে আসতে পারে আমাদের। DCT এটার পূর্ণরূপ লিখুন। এইভাবে আপনাকে সংক্ষিপ্ত প্রশ্ন হোক, এমসিকিউ টাইপের প্রশ্ন হোক, এক কথায় উত্তর হোক, মাস্ট বি 10 মার্ক এখানে থাকবে। এটা মোটামুটি আপনি ক্লিয়ার হয়ে যান। দ্বিতীয় আরেকটি প্রশ্ন আসতে পারে যে ছোট প্রশ্ন আকারে আসতে পারে, একটি বিষয়ের অথবা সংজ্ঞা আসতে পারে। কারণ ইনকাম ট্যাক্স আইনে আমাদের অনেকগুলো সংজ্ঞা দেওয়া আছে, ডেফিনেশন দেওয়া আছে, সেখান থেকে প্রশ্ন আসতে পারে, অথবা টিকাও আসতে পারে। টিকা হতো সৃজনশীল টাইপের, যেমন গতবারও এই প্রশ্নগুলো এসেছে সৃজনশীল টাইপের। যেমন দান কর সম্পর্কে আপনি 5টি বাক্য লিখুন, এটা সৃজনশীল টাইপের প্রশ্ন। এরকমও আসতে পারে আপনার এই পরীক্ষায়। বা একটা বিষয় ট্যাক্স হলিডে কি, পারকিউজিট কি, বুঝিয়ে লিখুন, আপনার নিজের ভাষায় লিখতে হবে। তো এরকম অনেক টার্ম আছে, অনেক বিষয় আছে, এই বিষয়ে আপনাকে প্রশ্ন করতে পারে। তো এটা মিনিমাম 10 মার্কের প্রশ্ন, এই ধরনের প্রশ্ন আপনার থাকবে। আরেকটি প্রশ্ন আসে, এটা প্রায়ই আসছে, প্রত্যেক বছরে আসে, আপনাদেরও আসবে, এটা মাস্ট থাকে। এটা হচ্ছে বিষয়ভিত্তিক জ্ঞানমূলক প্রশ্ন বা সৃজনশীল টাইপের প্রশ্ন বা ব্রড প্রশ্ন, যেখানে একটি প্রশ্ন প্রায় 5 অথবা 10 মার্ক থাকে। একটি প্রশ্নে 5ও থাকতে পারে, 10ও থাকতে পারে। যেমন এখানে একটি প্রশ্ন আসতে পারে যে এডিআর কি, কখন এডিআর করা যায়, এডিআর ফি কিভাবে নির্ধারিত করা হয়, পদ্ধতিগুলো কি, এরকম প্রশ্ন আসতে পারে। আসতে পারে ট্যাক্স রেয়াত কাকে বলে,
কোথায় বিনিয়োগ করলে ট্যাক্স রেয়াত পাওয়া যায়, এই ধরনের প্রশ্ন, অথবা সৃজনশীল টাইপের প্রশ্ন, যেমন কর আইনজীবী হিসাবে একজন করদাতার জিসিটি তাকে একটি ট্যাক্স নির্ধারণ করবে, সেক্ষেত্রে আপনার পরামর্শ কি, আপনি কি কি উপায়ে তাকে প্রতিকার দিতে পারেন। এভাবে আপনাকে আইনগুলো জানলে আপনি কিন্তু এটার আনসার নিজেই তৈরি করতে পারবেন। এই ধরনের সৃজনশীল টাইপের প্রশ্ন আসবে, এটা 10 মার্কের হতে পারে বিষয়ের উপরে, অথবা সৃজনশীল টাইপের প্রশ্ন আপনাকে করা হতে পারে। আর মোস্ট ইম্পর্টেন্ট, ইনকাম ট্যাক্সের গাণিতিক সমাধান বা ম্যাথের সমাধান, এখানে 20 মার্কের প্রশ্ন থাকার সম্ভাবনা এবার সব থেকে বেশি। মিনিমাম 10 তো থাকবেই, মাস্ট 20 মার্কও থাকতে পারে। তো এখানে সব থেকে ইম্পর্টেন্ট, চাকরি থেকে আসতে পারে, ভাড়া থেকে আসতে পারে, আর ব্যবসা থেকে আসতে পারে, এই 3টি টপিক থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে। এটা আমরা যখন ম্যাথ সলিউশন করব তখন আমরা বুঝে যাব। তাহলে এইভাবে করে আমরা 50 মার্কের প্রস্তুতি সম্পন্ন করতে পারি। এর বাহিরে আমাদের অ্যাকাউন্টিং এ প্রস্তুতিটা পরে দেখব, আগে আমরা আয়করের প্রস্তুতি বিষয়গুলো আগে ক্লিয়ার করি আপনাদের কাছে এক এক করে। এখন এই প্রস্তুতি গ্রহণ আমরা জানলাম যে এই বিষয় আমাকে আসবে পরীক্ষায়, আমি কিন্তু প্রশ্নই বলে দিচ্ছি, ধরন বলে দিচ্ছি যে এই বিষয়গুলো প্রশ্নে আসবে। এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে এই বিষয়গুলো আমরা কিভাবে প্রস্তুতি গ্রহণ করব, আমাদের কোনো ডকুমেন্ট লাগবে কিনা, বা কিভাবে আমরা প্রস্তুতি গ্রহণ করব। এই প্রস্তুতি গ্রহণ করার জন্য এই সম্পূর্ণ বিষয়গুলোকে একদম সহজভাবে উপস্থাপন করে আমি আপনাদের জন্য এই প্রস্তুতি সহায়িকা, অর্থাৎ কর আইনজীবী নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি 2026, এই বইটি প্রকাশ করেছি। এটা সাধারণ বইয়ের মতো কিন্তু নয়, কারণ এটি হচ্ছে আমার নিজের ভাষায়, সহজ ভাষায় লেখা। যেভাবে পরীক্ষায় প্রশ্ন আসে এটা তো আমরা জানি, সেভাবেই সাজানো হয়েছে, এবং সেখানে বিষয়ভিত্তিক আলোচনা আছে। সে আলোচনা থেকে যেভাবেই প্রশ্ন আসুক আপনি আনসার করতে সক্ষম হবেন। এখানে যতগুলো সিলেবাসের অন্তর্ভুক্ত বিষয় আছে, আয়কর আইন, দানকর আইন, উৎসেকর বিধিমালা, অর্থ আইন, অ্যাকাউন্টিং, বাংলা, ইংলিশ, এবং বিগত বছরের প্রশ্নের সমাধান, সব কিছু দেওয়া আছে। হ্যাঁ, তবে অনেকে শুধু আইন কপি পেস্ট করে দিয়েছে এরকম না, যেরকম আপনাকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে সেভাবে আমি বইটি সাজিয়েছি। এটা ধারাভিত্তিক না, বরং টপিক ভিত্তিক, সাবজেক্ট ভিত্তিক এখানে আলোচনা আছে। একদম খুব সহজেই আপনি এর মাধ্যমে নিজেকে প্রস্তুত করতে পারবেন। এবং আমরা এই সেশনগুলোতে এই সম্পূর্ণ বইটি কভার করব। এখানে আমি খুব আহ, যে ইম্পর্টেন্ট বিষয়গুলোকে মার্ক করে পড়াবো, যেগুলো খুবই ইম্পর্টেন্ট, আর যেগুলো আমরা হয়তো একবার রিডিং পড়ব, কিন্তু এমন কোনো বিষয় থাকবে না যেগুলো সম্পর্কে আমাদের কোনো জ্ঞান থাকবে না। আশা করা যায় আমাদের যে সেশন আছে, আপনি হয়তো জানেন যে আমরা কিভাবে ক্লাসগুলো করব, সমস্ত বিষয় সম্পর্কে আপনার ধারণা চলে যাবে। আপনি আমাদের এই নাম্বারে যোগাযোগ করে এই বইটি কালেক্ট করতে পারবেন। আর আপনাদের গ্রুপে, আমার যে সিক্রেট গ্রুপ আছে সেখানে লিংক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনি পারচেস করার সুযোগ পাবেন। তো এটা সহায়ক বই হিসেবে আপনার জন্য কাজ করবে ইনশাল্লাহ। এরপরে আপনাকে ধন্যবাদ যারা পারচেস করেছেন অলরেডি। এখন এই যে বই এবং আমাদের যে সিলেবাস, এটাকে আমরা কিভাবে প্রস্তুতি গ্রহণ করব, এটার জন্য হচ্ছে আমাদের এই কোর্সটা ডিজাইন করা হয়েছে। এই যে কোর্সটা, এখানে আমাদের 12টি সেশন হবে, তার মধ্যে 8টি সেশন হবে ইনকাম ট্যাক্স রিলেটেড, যেহেতু এখানে সর্বোচ্চ মার্ক আছে। 3টি সেশন অ্যাকাউন্টিং এ এবং 1টি সেশন বাংলা এবং ইংলিশে, টোটাল 12টি সেশন হবে। 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টার এক একটি সেশন হবে। সেখানে একদম ইন প্র্যাকটিসে আপনি দেখবেন যে আমার সাথে আপনার প্রস্তুতি হয়ে যাবে, গ্রহণ হয়ে যাবে। কারণ আমরা যেভাবে স্টেপ বাই স্টেপ সব কিছু আলোচনা করব, ওই আলোচনাটা আপনি শুধু শুনতে পারলে আপনার প্রস্তুতি গ্রহণ হয়ে যাবে। এবং এই প্রত্যেকটি লেকচার শিটের আমরা ভিডিও আপনাকে দিয়ে দিব। এই ভিডিওটা রেকর্ডেড থাকবে, আপনি বাসায় বসে বারবার দেখতে পারবেন। এবং আমাদের ওয়েবসাইটে সিরিয়াল ভাই লেকচার 1, 2, 3 এভাবে প্রত্যেকটি লেকচার সাজানো থাকবে। আপনি সহজেই সবগুলো রেকর্ডিং ভিডিও এখানে পেয়ে যাবেন, তার মানে আপনি এখানে রেকর্ডিং ভার্সনটাও পেয়ে যাচ্ছেন। আমরা সম্পূর্ণ সিলেবাসটা কভার করবই, লাইভ এবং রেকর্ডেড ক্লাসও আপনি পেয়ে যাচ্ছেন, বারবার রিভিউ করার সুযোগ পাচ্ছেন। এরপরে আমাদের একটা সাপোর্ট টিম আছে আপনাদের, শুধুমাত্র কর আইনজীবীদের পরীক্ষার জন্য বিভিন্ন সাপোর্ট, তাদের প্রশ্নের আনসার,
বিভিন্নর জন্য আমি অলরেডি একটা টিম করে দিয়েছি, তারা আপনার জন্য কাজ করবে। কারণ আমাদের পার্টিসিপেট একটু বেশি থাকে সবসময়, এজন্য আমরা সাপোর্ট টিম করেছি এবং ব্যাচ আলাদা করে দিচ্ছি। আপনাদের আছে সেকেন্ড ব্যাচ। এই ব্যাচে আমরা আর খুব বেশি অ্যাডমিশন নিব না, খুব আমাদের টাইমও নেই। আজকে এবং কালকের মধ্যে আপনারা এখানে অ্যাডমিশন যারা এখনো হননি হয়ে যাবেন ইনশাল্লাহ। এখানে আপনাদের 100% প্রস্তুতি হবে। এই 12টি সেশনের পাশাপাশি আপনাদের জন্য আরো একটি মডেল টেস্ট এবং প্রবলেম সলভ ক্লাস থাকবে। টোটালি দেখা যাচ্ছে 14 দিন আপনাদের, 14 ডেজ এই ক্লাসটি হবে। তার মধ্যে আপনাদের সমস্ত প্রস্তুতি হয়ে যাবে। আপনার এই 2টি নাম্বার রাখতে পারেন এই কোর্স বিষয়ে যে কোনো কোয়ারিজের জন্য। আমাদের এখন অনলি মনে হয় 2500 টাকায় মাত্র আমরা ফি সবসময় সর্বনিম্ন করি। এই ফিতে আপনি এই কোর্সে এনরোল হতে পারবেন যারা এখনো পর্যন্ত কোর্সে এনরোল করেননি, কারণ আমাদের কিন্তু এর পরে আরেকটি ব্যাচ হতে আরো 2 সপ্তাহ টাইম লাগবে। সেটা হয়তো ক্র্যাশ কোর্স হবে। এটি হচ্ছে লং টার্মের প্ল্যানিং। আমাদের পরীক্ষা যেহেতু খুব তাড়াতাড়ি হয়ে যাবে, অর্থাৎ এই অর্থ বছরের মধ্যে জুনের মধ্যে পরীক্ষা নেওয়ার প্ল্যানিং করেছে এনবিআর, আমাদের সাথে যেটা শেয়ার করেছে আমরা জেনেছি, সেজন্য আপনাকে খুব দ্রুত সময়ের মধ্যে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমাদের ট্রেডার যারা আছেন, আমি তো থাকছি, আরো আমাদের অ্যাকাউন্টিং এর বিষয়ে ফারুক ভাই আপনাদের সাথে শেয়ার করবেন। আর টোটাল গাইডলাইন আমরা, যেহেতু বিসিএস কর একাডেমি যারা এই পরীক্ষাটা আপনাদের নেয়, তার যে পরিচালক ছিলেন রিটায়ার্ডেড, ইনি ছিলেন বজলুল কবির ভুঁইয়া স্যার, তিনি আপনাদেরকে গাইডলাইন দিবেন। আশা করা যায় যে তাহলে আপনার একটি কমপ্লিট কোর্স হবে এটা। এটা শুধু কোর্স করা না, আপনার এর পরবর্তী জীবনেও, ট্যাক্স লাইফেও দেখবেন, প্রফেশনাল লাইফে এই কোর্স আপনাকে কাজে দিবে। যারা গত বছর করা আইনজীবী হয়েছে প্রত্যেকে এই কথা স্বীকার করে যে না, এর আমরা প্রফেশনাল লাইফেও আমাদের এটা কাজে আসছে এই ক্লাসগুলো। এজন্য আমরা যারা এখনো এনরোল হয়নি, তাহলে আমরা জার্নিটা শুরু করে দিই। এখন আসেন, আজকে আমি একটি গাইডলাইন দিয়ে দিই যে আমাদের ইনকাম ট্যাক্স আইন থেকে, যেহেতু খুব বড় একটি আইন, 345টি সেকশন, 25টি অধ্যায় ভাগ করা হয়েছে এবং সেখানে আমাদের 8টি তফসিলও আছে। আমরা তো সেকশন, তফসিল এগুলো সম্পর্কিত বিষয়গুলো জানি, যারা আইনের ছাত্র আছেন আর যারা আইনের ছাত্র তারাও জেনে যাবেন। তাই এই আইন থেকে আমরা আসলে কোন বিষয়গুলো পড়বো, কোন টপিকগুলো পড়বো, এটা আগে আমাদের ক্লিয়ার হওয়া দরকার। আপনি আইনের শুরু থেকে শেষ পর্যন্ত পড়লে তো পাশ করতে পারবেন না, আর এটা শেষও করা সম্ভব না। আর আইনগুলো দেখবেন ম্যাক্সিমাম অন্য বই যারা কিনেছেন দেখবেন তারা একদম আইনের কপি পেস্ট করেছে, তা এটা পড়ে বুঝতেও অনেক টাইমের প্রয়োজন হয়। এই জন্য সবগুলো আমরা ওভাবে যাব না, আমরা আমরা স্পেসিফিক যে বিষয়গুলো থেকে প্রশ্ন আসবে এবং ইম্পর্টেন্ট সেই বিষয়গুলোর উপর নিজেকে প্রস্তুত করব। তাহলে সেই বিষয়গুলো কি, আয়কর আইন থেকে কোন কোন টপিকগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট, এটা আমরা একটু শেয়ার করি। যারা আছে একটু মার্ক করে নেবেন। আর আপনাদের যে সিক্রেট হোয়াটসঅ্যাপ গ্রুপ হচ্ছে, সেখানে আমরা এই প্রেজেন্টেশন দিয়ে দিব। আপনাদের জন্য কিছু সাজেশন ভিত্তিক লেকচার শিট দিব। লেকচার শিটটা হবে সাজেশন ভিত্তিক, আর ব্রডলি তো বইটা থাকছে। এছাড়া যত গাইডলাইন আছে সবকিছু আপনি ওখানে পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ গ্রুপে। নেক্সট ক্লাসের আগেই আমরা প্রত্যেক দিনের ডকুমেন্টস আগে ভাগেই আপনাকে প্যাকেজ আকারে সবকিছু এখানে দিয়ে রাখবো। সেখান থেকে আপনি ডাউনলোড করে, আপনি প্রিন্ট আউট করে অথবা আপনার কাছে রেখে আপনি প্রস্তুতি গ্রহণ করতে পারবেন। ইনশাআল্লাহ সকল ধরনের সাপোর্ট আমাদের থাকবে। সেভাবেই আমরা প্রস্তুতি নিচ্ছি আপনাদের জন্য। তাহলে আমাদের প্রথমত কোন কোন বিষয়গুলো আমরা পড়বো এটা ক্লিয়ার হয়ে নেই। 1 নম্বর, আয়কর এবং আয়কর রিটার্ন সম্পর্কিত প্রাথমিক বিষয়গুলো। এখান থেকে আমাদের অবশ্যই প্রশ্ন আসবে যে আয়কর রিটার্ন কি, অনলাইন রিটার্ন কি, কে অনলাইন রিটার্ন দিতে বাধ্য থাকবেন, এই সমস্ত বিষয়। 166 ধারায় আয়কর রিটার্ন দিতে কে কে বাধ্য, আয়কর রিটার্ন জমা না দিলে তার জন্য কি সাজা আছে, অর্থাৎ আয়কর রিটার্ন সম্পর্কিত কিছু কমন কোশ্চেন আছে যেগুলো জানা ছাড়া ইনকাম ট্যাক্স লয়ার হওয়ার কথা কল্পনাই করা যায় না। সেই সমস্ত বিষয়গুলো থেকে আপনাদেরকে তো অবশ্যই প্রশ্ন করবে, তাই না? এগুলো তো খুবই ইম্পর্টেন্ট, যে ইনকাম ট্যাক্স রিটার্ন কি, রিটার্নে কি কি বিষয় থাকে, কে রিটার্ন দিতে বাধ্য থাকেন, রিটার্ন না দিলে তার পানিশমেন্ট কি আছে, অনলাইন রিটার্ন
কে দিতে বাধ্য থাকবেন, এই সমস্ত বিষয় থেকে আপনাকে অবশ্যই প্রশ্ন করা হবে, যে কমন। দ্বিতীয় ইম্পর্টেন্ট হচ্ছে এই আয়কর আইনের ধারা 2 সেকশন 2-তে আমাদের এখানে 93টা ডেফিনেশন আছে, 93। বিভিন্ন সংজ্ঞা, যেমন নিবাসী কে, অনিবাসী কে, আয় বর্ষ কি, কর বর্ষ কি, চাকরি কি, এরকম ভাবে পারকিউজিট কি, লভ্যাংশ কি, কোম্পানি কি, সুদ কি, ব্যাংক ট্রান্সফার বলতে কি বোঝায়, রপ্তানি কি, এই সকল বিষয়ের সকল টার্মের এক একটি করে ডেফিনেশন এই আইনে দেওয়া আছে। সেখান থেকে আমাদের মোস্ট কমন যে বিষয়গুলো ইউজ হয়, যেমন কর বর্ষ কি, এটা তো আমাদের প্রয়োজন হয়, আমরা কর বর্ষে ট্যাক্সটা হিসাব করি। তা আপনাকে আসতে পারে যে কর বর্ষ কি, নিবাসীকে, এটা প্রশ্ন করতে পারে। তাহলে এই সমস্ত সংজ্ঞা থেকে মূলত আমি এখানে 15 থেকে 20টি সংজ্ঞা আপনাদেরকে দিব, এর মধ্য থেকেই এই সংজ্ঞা রিলেটেড কোশ্চেন চলে আসবে ইনশাআল্লাহ। আপনাদের এই 93টা সংজ্ঞা পড়তে হবে না, কারণ সবগুলোই ইম্পর্টেন্ট না, এবং কিছু সংজ্ঞা আছে যেগুলো কর্পোরেট ট্যাক্সে বেশি ইউজ হয়। কর্পোরেট ট্যাক্স থেকে এই কর আইনজীবী নিবন্ধন পরীক্ষায় প্রশ্ন কম আসে, দুই একটি প্রশ্ন আসে। এরপরে যে প্রশ্ন আপনাদেরকে আসবেই, এই প্রশ্নের মধ্যে আরেকটি রয়েছে আয়কর হার এবং কর রেয়াত নির্ণয় করা। আয়কর হার যেমন ট্যাক্স রেট, এটা না জানলে তো আপনি কোনো ট্যাক্সের ক্যালকুলেশনই করতে পারবেন না, হিসাবই করতে পারবেন না। তার মানে আপনাকে ট্যাক্স রেট সম্পর্কে ধারণা থাকতে হবে। সেখানে ট্যাক্সের রেট, যেমন আমাদের পুরুষের জন্য 3.5 লাখ টাকা করমুক্ত, এর পরবর্তী 1,05,000 5%, এরকম ভাবে যে আমাদের রেগুলার ট্যাক্স আছে, নিয়মিত কর হার রয়েছে, এটা সম্পর্কে আপনার ক্লিয়ার ধারণা থাকতে হবে। এছাড়াও আমাদের রিডিউস ট্যাক্স রেট রয়েছে, আমাদের অব্যাহতি কর হার আছে, আমাদের মিনিমাম কর হার আছে, চূড়ান্ত কর হার রয়েছে, এই সমস্ত প্রশ্ন আপনাকে করবে। এবং কর রেয়াত, কারণ ট্যাক্স একজন ব্যক্তির যা চলে আসে সব ট্যাক্সই দিতে হয় না, সেখান থেকে কিছু ছাড়ের ব্যবস্থা আছে, কিছু ডিসকাউন্টের ব্যবস্থা আছে। তা এটি আয়করের একটি কমন বিষয়, ট্যাক্স ডিসকাউন্টের বিষয়টা। তা এখান থেকে আপনাদেরকে অবশ্যই প্রশ্ন করা হতে পারে, এটা খুব ইম্পর্ট্যান্ট। তাহলে এখান থেকে আপনাদের প্রশ্ন করা হবে ইনশাআল্লাহ, এটা আমরা প্রস্তুতি গ্রহণ করব। দেন হচ্ছে আমাদের কিছু নিয়ম, যেগুলো আমাদের ট্যাক্স ক্যালকুলেশনের প্রয়োজন হয়, যেমন ধরে মিনিমাম ট্যাক্সের বিধান, ন্যূনতম কর কি, কয় ধরনের মিনিমাম ট্যাক্স আছে, এটা প্রশ্ন আসতে পারে। চূড়ান্ত কর নিয়ে প্রশ্ন আসতে পারে। অ্যাডভান্স ট্যাক্স, যেটা আমাদের 154 155 ধারায় বলা হয়েছে, সেই অ্যাডভান্স ট্যাক্স নিয়ে অবশ্যই প্রশ্ন করতে পারে। অগ্রিম কর নিয়ে গতবারও প্রশ্ন হয়েছে, 2017 সালেও প্রশ্ন হয়েছে। তাহলে এই টপিকটা সম্পর্কে আমার একটু মিনিমাম ধারণা থাকা প্রয়োজন। এরপরে সারচার্জ, যাকে বলা হয় অতিরিক্ত কর, ট্যাক্সের উপরেও ট্যাক্স, মানে অ্যাডিশনাল ট্যাক্স, এই সম্পর্কে আপনাকে প্রশ্ন করতে পারে। তাহলে এইটা মূলত, এইটা বলে আমরা ট্যাক্সের হিসাব, এই 4টি টপিক থেকে আপনাকে ট্যাক্স সংক্রান্ত প্রশ্ন করবে। এরপর আয় সংক্রান্ত প্রশ্ন, কারণ ট্যাক্সটা কিসের উপর হবে, আয়ের উপর হবে। আয় সংক্রান্ত প্রশ্ন, এটা কমন প্রশ্ন, চাকরি আয় থেকে প্রশ্ন করা হতে পারে। এটা ছোট প্রশ্ন হোক, যেমন চাকরি আয়ের মধ্যে বলা হতে পারে পারকিউজিটি বলতে কি বোঝায়, একটি কোম্পানি কত টাকা পারকিউজিট দিতে পারবে একজন এমপ্লয়িকে, এটা আসতে পারে। এরপরে ট্যাক্সের ক্যালকুলেশন আসতে পারে, চাকরি আয়ের এটা ফ্যাক্ট থেকে প্রশ্ন আসতে পারে, যে একজন বেসরকারি চাকরিজীবী তার এই পার্টিকুলার্সে স্যালারি পাচ্ছে, তার আয়কর কত হবে, তার রেয়াত কত হবে, এই হিসাবটি করে দেন। এ ধরনের প্রশ্ন আসবে। রেন্ট থেকে প্রশ্ন, এই সেকশন 35, 36, 37, 38, এগুলো থেকে আমাদের প্রশ্ন আসতে পারে। কৃষি আয়, যেমন এখানে সেকশন 42, 43 মোস্ট ইম্পর্টেন্ট, যে কৃষি আয়ের যদি একজন কৃষক হিসাব সংরক্ষণ না করে, সেক্ষেত্রে তার ক্যালকুলেশন কি হবে। আবার কৃষি খাতে কিছু অব্যাহতি আছে ষষ্ঠ তফসিলে, সে সম্পর্কে প্রশ্ন আসতে পারে। এবার ব্যবসায়, এটা তো মোস্ট ইম্পর্টেন্ট। এই ব্যবসায় এবং পেশায় একই সেকশনগুলোতে, এখানে আমাদের সেকশন 49, সেকশন 55,
এখান থেকে আমাদের প্রশ্ন আসতে পারে। এরপর মূলধনী আয়, ক্যাপিটাল গেইন, সেকশন 57, 58, এখান থেকে প্রশ্ন আসতে পারে যে ক্যাপিটাল গেইন কি, ক্যাপিটাল গেইনের উপর বিশেষ কর হার আছে। তাহলে এই যে টপিকগুলো বললাম এটাই ইম্পর্টেন্ট। আরও কিছু বিষয় আছে, তাহলে আয় সংক্রান্ত প্রশ্ন আমাদের আসতে পারে, এটাও ইম্পর্টেন্ট। তো এই আয়গুলো যে 60টি আয় আছে সেই আয়গুলো তো অবশ্যই আমরা দেখব। তারপরে আরেকটি আয় আছে আমাদের ফিনান্সিয়াল অ্যাসেট, আর্থিক পরিসম্পদ থেকে আয়। যেমন ধরেন আপনি সঞ্চয়পত্র কিনেছেন, সেখান থেকে প্রফিট দিচ্ছে, এটা হচ্ছে আর্থিক পরিসম্পদ থেকে আয়, সেখান থেকে আপনাকে প্রশ্ন করতে পারে। এবং অন্যান্য সোর্সের আয় যেমন ডিভিডেন্ডের আয়, বা আপনার ধরতে পারেন যে অনারিয়াম, রয়্যালিটি, ফিস, এগুলো থেকে আমাদের প্রশ্ন আসে। এটা খুব ইম্পর্টেন্ট না, তারপরে দুই একটা প্রশ্ন আসতে পারে। এবং অন্যান্য আয় আছে যেমন ফার্মের আয়ের অংশ, সেকশন 80, স্বামী স্ত্রীর আয়ের অংশ, বিদেশ থেকে করযোগ্য আয়ের বিষয়, এবং অব্যাহতি আয়। এই অব্যাহতি আয় নিয়ে আমাদের প্রশ্ন আসে। অব্যাহতি আয় আমাদের এই আইনের 6ষ্ঠ তফসিলে বলা আছে। তো এই অব্যাহতি আয় নিয়ে আমাদের অনেক প্রশ্ন আসতে পারে, এটাও আমরা পড়ব। এছাড়া রিটার্ন দাখিল সংক্রান্ত যে সকল প্রশ্ন আছে, যেমন রিটার্ন দাখিলের পদ্ধতি কি, রিটার্ন প্রসেস কি, অডিট কি, কর ফাঁকি কি, এই যে রিটার্ন দাখিল সংক্রান্ত যত প্রশ্ন, যা আপনি রিটার্ন দাখিল করলেন, সেক্ষেত্রে অডিটে পড়লে অডিটের বিধানগুলো কি হবে, যদি আপনার কর ফাঁকি ধরা পড়ে সেক্ষেত্রে বিধান কি হবে। এরপরে আপনার আছে রিটার্ন প্রসেস, রিটার্ন যদি ভুল ত্রুটি হয় এটা আইন কিভাবে সলিউশন করবে। হ্যাঁ, এরপরে রিভিশন, অ্যাপিল ট্রাইব্যুনাল ইত্যাদি এই সম্পর্কিত প্রশ্ন। আমি আর খুব বেশি সময় নিব না, আমাদের বজলুল কবির স্যার অলরেডি চলে এসেছেন, আমি দেখতে পাচ্ছি, স্যারকে আমি ফ্লোর দিব। আর এরপর উৎসে কর আইন এবং বিধিমালা, জরিমানা সংক্রান্ত বা দণ্ড সম্পর্কিত প্রশ্ন, দানকর আইন, এটি এর বিধিমালা, এখান থেকে আপনাকে টুকিটাকি প্রশ্ন করা হবে। তাহলে আমাদের আয়কর আইন বিধি থেকে আমরা যদি এক নজরে দেখি, এই টপিকগুলো আপনার জন্য ইম্পর্টেন্ট। আপনি যদি আমাদের কোর্স নাও করেন কোনো সমস্যা নেই, বাট এই টপিকগুলো আপনি গুরুত্ব দিয়ে প্রস্তুতি গ্রহণ করেন, কারণ আমরা জানি যে এই টপিকগুলো থেকেই আমাদের বেসিক্যালি প্রশ্ন আসবে। এখন আপনাদের সামনে আমাদের বিসিএস কর একাডেমির সাবেক যিনি পরিচালক ছিলেন, ইতিমধ্যে জয়েন করেছেন, আমরা স্যারকে সুযোগ দেব কথা বলার জন্য। তিনি আপনাদের গাইডলাইনমূলক কথা বলবেন। অবসরপ্রাপ্ত কমিশনার বজলুল কবির ভূঁইয়া স্যারকে ধন্যবাদ ইমতিয়াজ। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে। আমরা আশা করি যে যারা আজকে প্রায় 2 শতাধিক পার্টিসিপেন্ট এখানে আছেন, তারা নিশ্চয়ই আপনার এই সেশনটি অনেক বিষয় জেনেছেন অলরেডি। আমি একটু লেট করে জয়েন করেছি, আমি সকাল থেকে একটু বিজি ছিলাম। আমি আজকে খুব বেশি বিষয়ে আলোচনা করব না, হয়তো 4-5 মিনিট কথা বলবো। তারপরে আমরা নিশ্চয়ই পরে একটা সেশনে, প্রায় 3 ঘন্টার সেশনে আমি বেশ কিছু বিষয়ে আলোচনা করব। আপনাকে সবাই শুনতে পাচ্ছেন আমার কথা? একজন বলুন। জি স্যার, শোনা যাচ্ছে ক্লিয়ার লাউড। আচ্ছা আচ্ছা। প্রথমত হলো বিটিসি যে কাজটা করে আসছে বেশ কয়েক বছর যাবত, আমি এর সাথে আন্তরিকভাবে সংযুক্ত। সংযুক্ত এই জন্য যে ইমতিয়াজ নিজেও কিন্তু আমার ছাত্র ছিল একসময়, তাই না? শিক্ষার্থী ছিল। সুতরাং ইমতিয়াজের প্রতি আমার অনেক ভালোবাসা এবং অনেক শ্রদ্ধা দুটোই আছে। আর সে যে কাজটা করছে প্রফেশনাল, তার যে কাজ, প্রফেশনের বাইরে গিয়ে সে যে এই যে কর প্রশিক্ষণের জন্য বিভিন্ন প্রশিক্ষণার্থীদের যে মানে প্রশিক্ষণ দিচ্ছে, এটা একটি আমার কাছে একটি অসাধারণ একটি ব্যতিক্রমী, অসাধারণ এবং কাজ বলে আমি মনে করি। যার ফলে আমাকে যখনই বলা হলো এই বছরও আবার ক্লাস দিতে হবে, আমি খুব সানন্দ চিত্তে সেটি গ্রহণ করেছি। অন্য কোথাও কিন্তু আমি রাজি হইনি এখনো। অন্যান্য যারা ট্রেনিং একাডেমি আছে বা ট্রেনিং করাচ্ছে, কোচিং করাচ্ছে, তাদের সাথে আমি বলেছি আই এম বিজি, কিন্তু ইমতিয়াজকে আমি বলেছি আমি ক্লাস নেব। তার কারণ হচ্ছে সে এই যে কাজটা, বিটিসির যে কাজটা, এটা কিন্তু আর্থিক শুধু সুবিধার জন্য সে করে না, খুব স্পষ্টভাবে বলছি। আর্থিক সুবিধার বাইরেও সে চায় যে ইয়াং জেনারেশন যেন, যাদের প্রফেশনাল হওয়ার ইচ্ছে আছে, তাদেরকে সে প্রফেশনাল বানাতে চায়।
এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। এটা অনেক প্রফেশনালরা চায় না যে অন্য একজন যুবক বা যুবতী, তরুণ বা তরুণী এই প্রফেশনে এসে সে আর্ন করুক। কিন্তু ইমতিয়াজ যেটা চায়, সে চায় যে ইনকাম ট্যাক্স এবং ভ্যাট নিয়ে ইয়াং জেনারেশন, মেধাবী জেনারেশন যেন অনেক কিছু শিখতে পারে এবং শিখে যেন তারা ইন্ডিপেন্ডেন্টলি তারা যেন আর্ন করতে পারে। তারা প্রফেশনাল কাজ করে, তারা যেন দে ক্যান আর্ন মানি, দে ক্যান আর্ন দেয়ার লাইভলিহুড, এবং তারা যেন সরকারকে সাহায্য করতে পারে। এই জন্য আমি মনে করি যে এই ধরনের কাজে আমরা যারা বয়সে প্রবীণ, আমি তো অনেক প্রবীণ, আমার বয়স কিন্তু 28 বছর, ঠিক আছে না? আমার বয়স 28 বছর, সুতরাং আমি যেহেতু প্রবীণ, আমি আপনাদের সাথে, সবার সাথে, ইমতিয়াজের সাথে আছি এবং থাকবো। আজকে আমি একটা কথা বলি, আমার সাথে পরিচিত আপনারা আগে হয়েছেন কিনা জানি না, অনেকেই হয়তো হননি। আমি ও বলেছে বিসিএস কর একাডেমির মহাপরিচালক ছিলাম, এবং 2017 সালে যখন আইটিপি পরীক্ষাটি হয়, সেই পরীক্ষাটির সার্বিক তত্ত্বাবধানে আমার দায়িত্ব ছিল, এবং সেটা আমরা খুব সুন্দরভাবে পরিচালনা করেছি। আর লাস্ট বার যখন হলো, এটা হলো এই 2 বছর আগে, 2 বছর আগে, তখন আমি সেভাবে ইনভলভ না থাকলেও আমি যেটা করেছি, আমি যারা প্রশিক্ষণার্থী ছিল তাদের ক্লাস নিয়েছি, তাদের বেশ কিছু বিষয়ে তাদেরকে অ্যাওয়্যার করেছি, কি কি পড়তে হবে, কেমনে পড়তে হবে, প্রিপারেশন কিভাবে নিতে হবে। সুতরাং আমার প্ল্যান আছে যে আপনাদের নেক্সট সেশন আমি যখন ক্লাস নেব, এটা নিশ্চয়ই ইমতিয়াজ একটা ডেট ফিক্স করে দেবে। সেদিন আমি যে বিষয়গুলি বলবো সেগুলি হচ্ছে, অন্যতম প্রধান বিষয়গুলো হচ্ছে যে ইনকাম ট্যাক্স কি, আয়কর বিভাগ কি, জাতীয় রাজস্ব বোর্ডের কার্যক্রম কি কি, এবং আপনি যে একজন ট্যাক্স কনসালটেন্ট হতে চান, এটা কেন জাতীয় রাজস্ব বোর্ড আপনাকে কর আইনজীবী হিসেবে নিয়োগ প্রদান করতে চায়, সেই বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করব। 1। 2 নম্বর হচ্ছে, আমরা আলোচনা করব যে আয়কর অধ্যাদেশ বা আয়কর একটি আইন, তাই না? আয়কর আইন 2023-এ যে 345টি সেকশন এবং কয়েকশো সাবসেকশন রয়েছে, সেই সেকশনগুলোর কোন কোন গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাকে পড়তে হবে, জানতে হবে, অন্তত প্রাথমিকভাবে আপনি যেন কোয়ালিফাইড হন, এবং আয়কর আইনজীবী হিসেবে আপনি যেন জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক আপনি যেন উত্তীর্ণ হন, সেটা সে বিষয়ে আপনাদেরকে আমি জানাবো। গেল 2 নাম্বার। 3rd হচ্ছে, আমি আপনাদেরকে জানাবো যে যখন আপনি রিটেন টেস্টে আপনি কোয়ালিফাইড হলেন, সেখানে কিন্তু আপনি আয়কর আইনজীবী হতে পারছেন না। রিটেন টেস্টের পরে আপনাকে আবার মৌখিক পরীক্ষায় অবতীর্ণ হতে হবে, এবং দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সুতরাং মৌখিক পরীক্ষার যে কৌশলগুলি আছে সেগুলো সম্পর্কে আমি ডিটেলস আপনাদেরকে জানাবো, কিভাবে মৌখিক পরীক্ষা দিতে হবে, কিংবা কিভাবে একটা মৌখিক পরীক্ষায় যে প্রশ্ন কর্তা আপনাকে, কমিশনাররা যে প্রশ্ন করবেন, সে প্রশ্ন যদি আপনি না পারেন তাহলে কিভাবে জবাব দেবেন, সেগুলি আমি আপনাদেরকে শেখাবো। আর একটা কথা হচ্ছে যে আমি যেহেতু প্রায় এখন 35 বছর, অর্থাৎ আমি 30 বছর এই ইনকাম ট্যাক্স নিয়ে কাজ করেছি, আর বাকি গত 5 বছর আমি প্রায় 5 বছর আমি একজন ট্যাক্স কনসালটেন্ট হিসেবে কাজ করছি। এখন আমিও কিন্তু ইমতিয়াজের মতো একজন ট্যাক্স কনসালটেন্ট। আমি যদিও কর কমিশনার ছিলাম, এবং আমি 2021 সালে রিটায়ারমেন্টে যাই, কিন্তু একজন কর কমিশনার হয়ে আমি ট্যাক্স কনসালটেন্ট, কিন্তু আমার কিন্তু পড়াশোনা ছিল ইংরেজি সাহিত্যে। আপনারা সবাই অনেক শুনলে অবাক হবেন যে স্যার, আপনি ইংরেজি সাহিত্য নিয়ে অনার্স মাস্টার্স করে আপনি কিভাবে আইটিপি হলেন? এটাও কিন্তু একটা প্রশ্ন, এটাও একটা জিজ্ঞাসা, এবং এটাকে জানতে হবে। অর্থাৎ একজন ইনকাম ট্যাক্সের অফিসার যিনি 5 বছর কিংবা তারও অধিক সময় ইনকাম ট্যাক্সে কাজ করেছে, তিনি ক্যাডার অফিসার হতে পারেন কিংবা নন ক্যাডার হতে পারেন, তিনি যদি এনবিআর এর কাছে আবেদন করেন যে আমি ট্যাক্স কনসালটেন্ট হিসেবে কাজ করতে চাই, তাহলে কিন্তু তার আপনাদের মতো এইভাবে রিটেন ভাইভা পরীক্ষা দিয়ে আসতে হয় না। তারা সরাসরি কিন্তু এনবিআর তাদের যে পাস্ট রেকর্ড আছে, সার্ভিস
রেকর্ড আছে সেগুলো পরীক্ষা করে যদি এমন কোনো নেতিবাচক কোনো রেকর্ড না পায় তাহলে সরাসরি তাদেরকে আইটিবি হিসেবে নিয়োগ প্রদান করে, অর্থাৎ সনদ প্রদান করে। সুতরাং আমরা যারা বিসিএস পাশ করে ইনকাম ট্যাক্সের অ্যাসিস্ট্যান্ট কমিশনার, ডেপুটি কমিশনার, জয়েন্ট কমিশনার এবং এডিশনাল কমিশনার, তারপরে কমিশনার হয়েছে 25 বছর পরে চাকরি করার পরে, তাদের জন্য কিন্তু এই বিষয়টা আর এনবিআর আর পরীক্ষা নেওয়ার প্রয়োজন হয় না। এনবিআর খুব সহজেই আমাদেরকে সনদ দিয়ে দেয়, কারণ জানে যে আমরা দীর্ঘ সময় এই আয়কর আইন নিয়ে কাজ করেছি। আপনাদের জন্য যারা নতুন তারা অনেক মেধাবী, আপনাদের মেধার সাথে তো আমাদের মেধার কোনো তুলনা হয় না, কারণ আপনি অনেক বিষয়ে মেধাবী আমি জানি। সুতরাং আপনাদের এই মেধার সাথে যখন আপনাদের প্রজ্ঞা যখন যোগ হবে তখন আপনারা অনেক সফল প্রফেশনাল হবেন। সুতরাং আমি আশা করি আপনাদেরকে আমরা এই আয়কর আইনজীবী হিসেবে বিটিসি যে পদক্ষেপটা নিয়েছে এতে আপনি, আপনার বন্ধু বান্ধব, আপনার আত্মীয় স্বজন, আপনার সহকর্মী যাদের কি পাবেন তাদেরকে এখানে আপনি যুক্ত করবেন। কারণ ইনকাম ট্যাক্স জানা কিন্তু শুধুমাত্র আপনার অন্যকে রিটার্ন তৈরি করে দেওয়া, ট্যাক্স প্রদান করা সেটি নয়, আপনার নিজেরও কিন্তু আয়কর রিটার্ন এক সময় ফিল আপ করতে হবে, আত্মীয় স্বজন করতে হবে, বাবা কিংবা মায়ের করতে হবে। শুধু আমরা মনে করি একজন আয়কর কিংবা ভ্যাট সচেতন মানুষ সমাজের অনেক সচেতন একজন মানুষ, যিনি আয়কর সম্পর্কে জানে না, ভ্যাট সম্পর্কে যিনি অবহিত নয়, তিনি কিন্তু অনেক পশ্চাৎপদ একজন মানুষ। সুতরাং আমি মনে করি যে আপনাকে আয়কর আইন সম্পর্কে জানতে হবে, নিজের জন্য হলেও জানতে হবে। এখানে আমি জানি না ইমতিয়াজ কত টাকা ফি ধার্য করেছে, নিশ্চয়ই এটা রিজনেবল অনেক। 12টা সেশন হবে আমি শুনেছি, 12টা ক্লাস হবে, 12টা ক্লাসের জন্য তার টিচারদেরকে পেমেন্ট করতে হয়। সুতরাং এই পেমেন্টের পরে তার কিন্তু খুব বেশি প্রফিট হবে না, তাই না? আমি জানি, কিন্তু এটা অনেকের কাছে একটু বার্ডেন মনে হতে পারে। যদি খুব বেশি বার্ডেন কারো মনে হয় সেটা নিজেরা মেনে নিবেন, মনে করবেন যে আপনার ভবিষ্যৎ ইনভেস্টমেন্ট। কারণ হচ্ছে আপনাকে আইন জানতে হলে আপনাকে ইনভেস্ট করতে হবে। হ্যাঁ, এই বিষয়টি আমি যদিও আলোচনার বিষয় নয় তবু আমি আলোচনা করলাম। আর যাদের আয়কর আইন সম্পর্কে জানার আগ্রহ আছে তারা খুব সিরিয়াস হবেন, অনেক সিরিয়াস হবেন। খুব নর্মাল মানে প্রশিক্ষণার্থী হলে কিন্তু আপনার চলবে না। দায় সারা গুছে আপনি ক্লাস নিলেন, 12টা ক্লাসে অংশগ্রহণ করলেন, আপনি কিছু করতে পারবেন। কিন্তু আপনাকে খুব সিরিয়াসলি এই প্রফেশনের বা এই ল সম্পর্কে জানতে হবে। আমার মনে হয় আজকে আর বেশি না বলি। ইমতিয়াজ, কি বলো, তুমি কি বলো বলো। স্যার, আপনার ব্যস্ততা থাকলে অসুবিধা নাই। আপনি আজকে তো আমরা জাস্ট উদ্বোধনী করলাম, আজকে আমাদের কোনো টপিক আলোচনা হচ্ছে না, একটা হুম হুম। গাইডলাইন হলো, কথাবার্তা হচ্ছে। স্যার, আপনার জ্ঞাতার্থে আমরা মাত্র 2,500 টাকা ফি নির্ধারণ করেছি, যেটা অন্যরা 5,000 বা ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ভেরি গুড ভেরি গুড ভেরি অনলি। গুড। 2,500 ফি ধরলে তোমার তো ইনকাম থাকবেই না, কোনো আয় থাকবে না। তারপরও স্যার আমি একদম মিনিমাম একটা ধার্য করেছি আর কি, যাতে সুযোগ পায় সবাই। সেই কারণেই আর কি চিন্তা ভাবনা দিয়ে ওইভাবে আর কি তৈরি করা। তোমার তোমার একটা একটা তুমি একটা বিষয় সবসময় মনে রাখবা, কারণ তোমার তো হাজার হাজার স্টুডেন্ট যারা আগে করেছে, তাই না? জি যারা স্যার। এখন অনেক টাকা আর্ন করছে, তারা তোমার মাধ্যমে আইটিপি হয়েছে গত বছর, আমি জানি অনেকে শত শত। এবং তারা আইটিপি হয়ে তাদের, আমি যখন কথা বলি তাদের বেশ কিছু ফাইল, 100-150 ফাইল হয়ে গেছে, এবং দে আর আর্নিং এ লট। তারা প্রতি মাসে তারা আর্ন করছে। তো সুতরাং তুমি তাদের দোয়ায় বেঁচে থাকবা, তাদের ইনশাল্লাহ। অবশ্যই দোয়ায় বেঁচে থাকবা। কারণ তুমি যদি লোভী হতা তাহলে তো আর এইখানে সময় দিতে না, তুমি তোমার ট্যাক্স ফাইল নিয়েই থাকতো সারাক্ষণ, তাই না? সুতরাং আমি আশা করি যে তোমার এই শ্রদ্ধা ভালোবাসা নিয়ে ছাত্রদের সাথে সহযোগিতা করে, এবং আমি সকল প্রশিক্ষার্থীদের বলছি, ইমতিয়াজ কিন্তু একদিনের শিক্ষক নয় কিংবা 12 দিনের শিক্ষক নয়, সে কিন্তু মাসের পর মাসের শিক্ষক। অর্থাৎ যখনই তোমরা বলে ফেলেছি, যখনই আপনারা কোনো সমস্যায় পড়বেন তখনই কিন্তু ইমতিয়াজ আপনাদেরকে গাইড করবে, এটা অন্য কেউ করবে না। আপনি যখন অন্য কোথাও ট্রেনিং একাডেমি, কোচিং সেন্টার করবেন, দে উইল নট বদার ফর ইউ, দে আর ওয়ান টাইম, আমি সরি টু সে, দে আর ওয়ান টাইম। কিন্তু ইমতিয়াজ আপনার যে বিটিসি যেটা করবে, তার যে অ্যাসোসিয়েট আছে তারা কিন্তু সবসময়, তারা অফলাইনে যেমন করছে অনলাইনেও করছে, তারা অফলাইনেও করছে, তারা কিন্তু ইন পার্সনও করছে। তাদের প্রশিক্ষণ কেন্দ্র আছে সেখানে। আমি বলবো যে অনলাইনে যারা করছে
তাদের জন্য ইমতিয়াজ পরবর্তী সময়ে যখন তারা রিটেন টেস্টে আসবে, তাদের আবার অফলাইনে তাদের সরাসরি তোমার যে ট্রেনিং ক্লাসরুম আছে সেখানে দেওয়া, বা যারা আগ্রহী হয়। এবং জি সেটা ইনকাম ট্যাক্স কখনো সম্পূর্ণরূপে অনলাইনে শেখা সম্ভব নয়। আমরা যেহেতু এখানে প্রায় 3 যুগ কাজ করছি, 3 যুগেরও অধিক সময়, আমরা দেখছি যে এখানে অনেক ইনকাম ট্যাক্সের অনেক বিষয় থাকে। আমি আলোচনা করব ক্লাস যখন নেব, যেগুলো শুধুমাত্র পুস্তক থেকে, বই পুস্তকে বা আইন ঘেটে শেখা যায় না। সেগুলো অনেক ঠেকে ঠেকে, বলে না যে শিখেছি কোথায়, ঠকেছি যেখানে, ঠেকেছি যেখানে, অর্থাৎ ঠেকে ঠেকে তারপরে শিখতে হয়। তো সেই বিষয়গুলো নিশ্চয়ই তোমার একটা কন্টিনিউয়াস একটা ইয়ে থাকবে, হেল্পিং হ্যান্ড থাকবে, এবং আমরা আশা করি যে তোমরা ভালো থাকবে সবাই। স্যারকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমিও স্যারদের কাছ থেকে শিখি, এখনো লার্নিং অবস্থায় আছি, যদিও 10 বছরের বেশি প্র্যাকটিসিং ইয়ার হয়ে গেছে, বাট আমরাও তুমি শিখি। অনেক শিখে ফেলেছো, তুমি তো এক্সপার্ট এখন। হ্যাঁ। ইনকাম ট্যাক্সের যে বিশাল একটি ক্ষেত্র, আমরাও লার্নিং অবস্থায় আছি। বাট স্যার যেটা বললেন যে আপনাদের পরীক্ষা নিয়ে এত টেনশন নাই, কারণ পরীক্ষাটাই ওই ধরনের প্রশ্ন আপনাদেরকে করবে না। আমাদের স্যারদের এবং আমাদের টোটাল একটি গাইডলাইন থাকবে, আমাদের 12টি সেশন, একটি রিভিশন ক্লাস, একটি মডেল টেস্ট, সম্পূর্ণভাবে আপনাদেরকে প্রস্তুত করতে আশা করা যায় যে আমরা পারবো। বিগত দিনে যেটা আমরা করেছি সেভাবেই এই কোর্সটা ডিজাইন করা হয়েছে। অতএব আপনারা যদি এই পুরো টাইমটি থাকেন এবং গাইডলাইন ফলো করেন, আমার মনে হয় যে আপনাদের পরীক্ষাটাকে খুব কঠিন মনে করার সুযোগই থাকছে না। আপনাদের কাছে একদমই ইজি হয়ে যাবে, খুব সহজেই পাশ করতে পারবেন ইনশাল্লাহ। তা স্যারেরও আজকে ব্যস্ততা আছে, আমাদেরও টাইম অলরেডি অনেক বেশি হয়ে গেছে। যেহেতু আমাদের 1 ঘন্টার একটি সেমিনার নেওয়ার কথা ছিল, অলরেডি 1.5 ঘন্টা আমাদের টাইম চলছে। সেজন্য আজকে আর আমরা খুব বেশি আলোচনা বা কথা বলবো না। ইনশাল্লাহ আগামী ডে থেকে, আপনাদের ফার্স্ট সেশন থেকে আমরা টপিক ভিত্তিক আমাদের যে শিডিউল আছে এবং যে প্ল্যানিং আছে সে অনুযায়ী আমরা ক্লাসটি শুরু করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।